31 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি? স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। আমাদের সঠিক উত্তর হবে কি? স্ট্রোক। এখন বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি? কি স্ট্রোক। এর যে ব্যাখ্যাটা রয়েছে ব্যাখ্যাগুলো লক্ষ্য করো। আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বায়োমেট্রিক্স শনাক্তকরণের উল্লেখযোগ্য একটি পদ্ধতি হচ্ছে টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন। তো আমি এই লাইনটা আবার পড়ছি, কারণ এই যে এমসিকিউগুলো এগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোই। আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বায়োমেট্রিক্স শনাক্তকরণের উল্লেখযোগ্য একটি পদ্ধতি হচ্ছে টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি। আমাদের সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স প্রযুক্তি কিন্তু মোবাইল সিম ক্রয়ে আমাদের সাহায্য করে। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো, মোবাইল সিম ক্রয়ে বায়োমেট্রিক্স প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে। সম্প্রতিকালে আমাদের দেশে সিম ক্রয়ের ক্ষেত্রে গ্রাহককে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করতে হয়। সেক্ষেত্রে গ্রাহকের হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিম নিবন্ধন কার্যকর করা হয়। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্স। দেখো এখানে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্স। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে ব্যাখ্যাটা হচ্ছে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং বায়োমেট্রিক্স প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে কোনো ব্যক্তির দেহের গঠন বা আচরণগত বৈশিষ্ট্যকে স্যাম্পল হিসেবে ক্যাপচার করে এক্সট্রাকশন করে ডেটাবেস সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সংরক্ষিত ডেটার সঙ্গে কম্পারিজন ও ম্যাচিং এর মাধ্যমে ব্যক্তির শনাক্তকরণের কাজ করা হয়। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। দেখো, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স। আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স যে ব্যাখ্যাটা রয়েছে দেখো, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। একে জৈব তথ্য বিজ্ঞানও বলা হয়। একটু পরেই কিন্তু আমরা এই কোশ্চেনটা পাবো। দেখো, বায়ো ইনফরমেটিক্সকে কি বিজ্ঞান বলা হয়? সঠিক উত্তর হবে জৈব তথ্য বিজ্ঞান। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এছাড়াও জিনোম সিকোয়েন্স, জিন থেরাপি, মলিকুলার মেডিসিন, ওষুধ তৈরিতে, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, এই স্লাইডটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এছাড়াও জিনোম সিকোয়েন্স, জিন থেরাপি, মলিকুলার মেডিসিন, ওষুধ তৈরিতে, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি, নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? বায়োমেট্রিক্স, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। দেখো, নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? বায়ো ইনফরমেটিক্স। আমাদের সঠিক উত্তর
বায়ো ইনফরমেটিক্স। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো, বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়গুলোর সমন্বয় হয়েছে। জীববিজ্ঞানের বিশাল পরিসংখ্যান ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য মূলত বায়ো ইনফরমেটিক্সের উদ্ভব। আমি এই ব্যাখ্যাটা আরেকবার পড়ছি, কারণ এই বায়ো ইনফরমেটিক্স যে চ্যাপ্টারটা এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়গুলোর সমন্বয় হয়েছে। জীববিজ্ঞানের বিশাল পরিসংখ্যান ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য মূলত বায়ো ইনফরমেটিক্সের উদ্ভব। আমাদের পরবর্তী প্রশ্নটি, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? রসায়ন, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান। আমাদের সঠিক উত্তর হবে রসায়ন। দেখো, এখানে মূলত বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয় কোনটি? উপাদান নয় হচ্ছে রসায়ন। তাহলে উপাদান কোনগুলো? দেখো, ডেটাবেস উপাদান, প্রোগ্রাম উপাদান, গণিত, পরিসংখ্যান উপাদান। আমরা ব্যাখ্যায় চলে যাব। দেখো, ব্যাখ্যাটা রয়েছে, রসায়ন বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়। বায়ো ইনফরমেটিক্স সাধারণত 4টি উপাদানের সমন্বয়ে কাজ করে থাকে। সেই 4টা কি কি? আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? দেখো, আমাদের এখানে রয়েছে বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি। আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের পরবর্তী যে ব্যাখ্যাটা রয়েছে, দেখো, জিনের পরিবর্তনজনিত কারণে অনেক রোগ হয়ে থাকে, তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা অনেক জটিল রোগের কারণ জানা যায়। আমাদের পরবর্তী প্রশ্নটি, কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? ডিএনএ তৈরির নতুন সিকোয়েন্স প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির জন্য প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে, দেখো, ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো, ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা কি? কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আমি আবারও বলছি, দেখো, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন ও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। অন্যথায় জিন বা ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আমাদের পরবর্তী প্রশ্নটি, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদানটি বা কোন উপাদান ব্যবহার করা হয়? মুখমণ্ডল, কণ্ঠস্বর, রেটিনা, রক্ত। দেখো, আমাদের সঠিক উত্তর হবে রক্ত। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদানটি ব্যবহার করা হয়? রক্ত। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে, দেখো, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের রক্ত ব্যবহার করা হয়। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের রক্ত ব্যবহার করা হয়। ডিএনএ হলো বায়োমেট্রিক্সের শারীরবৃত্তিক শনাক্তকরণ পদ্ধতি। ডিএনএ হলো বায়োমেট্রিক্সের শারীরবৃত্তীয় শনাক্তকরণ পদ্ধতি। ডিএনএ টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করা যায়। ডিএনএ পর্যবেক্ষণের জন্য মানব শরীরের রক্ত, চুল, আঙুলের নখ, মুখের লালা ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্স,
ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে দেখো উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়। উল্লেখ্য, ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তৈল, বীজ, টমেটো, পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকা মাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক, ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন, একটা পদার্থকে তোমাকে এই প্রযুক্তির মাধ্যমে তুমি পরিবর্তন করতে পারবে ও নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এটা কি হবে? রোবোটিক্স, ন্যানো টেকনোলজি। দেখো আমাদের সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির কাজ হচ্ছে কোনো জিনিসকে ছোট করে ফেলা। তো আমাদের ব্যাখ্যাটা দেখো, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন বা নিয়ন্ত্রণের প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। এক্ষেত্রে ধাতব বস্তুকে কাজে লাগিয়ে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস যেমন রোবট, ন্যানো পার্টিকেল ইত্যাদি তৈরি করা হয়। দেখো, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স। দেখো এখানে কিন্তু সঠিক উত্তরটাই নেই। কেন সঠিক উত্তরটা নেই? দেখো ব্যাখ্যাটা হচ্ছে, মূলত মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানো পার্টিকেল বলে। তো ন্যানো পার্টিকেল কি অপশনে ছিল? না, সেজন্য আমরা কিন্তু এখানে অ্যান্সার করবো না বা করতে পারি না। সেক্ষেত্রে স্যার যা বলবে তোমাদের সেটাই করতে হবে। সেক্ষেত্রে স্যার কিন্তু ন্যানো টেকনোলজি অ্যান্সার করতে বলতে পারে। তো দেখো এখানে মূলত মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানো পার্টিকেল বলে, আর পারমাণবিক বা আণবিক স্কেলে ন্যানো পার্টিকেল তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর প্রযুক্তিকে বলা হয় ন্যানো টেকনোলজি। আমাদের পরবর্তী প্রশ্নটি, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। আমাদের সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। দেখো, টপ ডাউন আর বটম আপ এই দুইটা কথা যখন তুমি পাবা তখন সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। দেখো আমাদের ব্যাখ্যাটা এখানে রয়েছে, টপ ডাউন হচ্ছে ন্যানো টেকনোলজি সংশ্লিষ্ট প্রযুক্তি। ন্যানো টেকনোলজি মূলত দুটি পদ্ধতিতে কাজ করে, একটি হলো টপ ডাউন। দেখো এই দুইটা আমরা এখন লিখে রাখছি, কারণ একটু পরে আমরা সমাধান করব, বারবার কিন্তু এই দুইটাই আমাদের লাগবে, টপ ডাউন। আর একটি হচ্ছে বটম আপ। দেখো বটম আপ। তো এই যে ন্যানো টেকনোলজির এই দুইটা জিনিস বিশেষভাবে ব্যবহার করা হয়। দেখো ন্যানো টেকনোলজি মূলত দুটি পদ্ধতিতে কাজ করে, সেই দুটো কি? টপ ডাউন এবং অপরটি হলো বটম আপ। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। তাহলে টপ ডাউন মানে কি? টপ ডাউন মানে তোমার জিনিসকে ছোট করতে হবে। এবং তারপরে রয়েছে দেখো আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি। অন্যদিকে বটম আপ পদ্ধতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে অতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা হয়। তাহলে দেখো আমাদের বটম আপ মানে কি? ছোট জিনিসকে বড় করতে হবে। বটম আপ মানে ছোট জিনিসকে বড় করতে হবে, টপ ডাউন মানে বড় জিনিসকে ছোট করতে হবে। এই কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার থাকতে হবে এখান থেকে। ন্যানো পার্টিকেল আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি কত? দেখো এখানে 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 200, 1 থেকে 300, 1 থেকে 400। আমাদের সঠিক উত্তর হবে 1 থেকে 100 ন্যানোমিটার। দেখো আমাদের সঠিক উত্তর 1 থেকে
100 ন্যানোমিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? 1 থেকে 100 ন্যানোমিটার। পরবর্তীতে দেখো আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাকে ন্যানো টেকনোলজি বলে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাকে ন্যানো টেকনোলজি বলে। ন্যানো টেকনোলজি মূলত দুটি পদ্ধতিতে ব্যবহৃত হয়। একটি হলো টপ ডাউন, যেটা জিনিসকে ছোট করে, আর একটি হচ্ছে বটম আপ, যেটা কোনো জিনিসকে বড় করে। আমাদের পরবর্তী প্রশ্নটি, টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। দেখো এখানে এই যে টপ ডাউন পদ্ধতিটা কিসে ব্যবহার করা হয় তোমরা প্রত্যেকেই জানো, যে ন্যানো টেকনোলজিতে। দেখো এখানে এই প্রশ্নটা কিন্তু যশোর বোর্ড, অর্থাৎ তোমাদের বোর্ডে যশোর বোর্ড কততে এসেছিল? 2023, অর্থাৎ এইবার যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন। কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? ন্যানো টেকনোলজিতে। আমাদের পরবর্তী প্রশ্নটি, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহার করা হয়? দুইটি। সেই দুইটি কি কি? দেখো, টপ ডাউন আর একটি হচ্ছে বটম আপ। এই টপ ডাউন আর বটম আপ এই দুইটাই কিন্তু আমাদের এই ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী যে প্রশ্নটি, 1 ন্যানোমিটার কত মিটার? 1 ন্যানোমিটার কত মিটার? তাহলে দেখো 1 ন্যানোমিটার কত মিটার, এটা আমাদের অ্যান্সার হবে 10⁻⁹। দেখো এরকম কিন্তু আমাদের অ্যান্সারটা যে আছে 10 এখানে মাইনাস বা পাওয়ার 9। তাহলে 1 ন্যানোমিটার কত মিটার? তাহলে আমাদের উত্তর এইটা। দেখো এবার যদি বলে যে 10 ন্যানোমিটার কত মিটার, তাহলে আমাদের এইখান থেকে 1 কমে যাবে। কি হবে তাহলে অ্যান্সারটা? যে 10 - 8। যদি 1 বলে যে 1 ন্যানোমিটার কত মিটার, তাহলে এইটা যে 10 - 9। এরকম যে এই জিনিসটা আসলে আমি এক্স্যাক্টলি কি তা জানি না, এই জন্য আমি বললাম কি যে হচ্ছে 10 মাইনাস বা পাওয়ার -9 এমন। তো দেখো আমাদের যদি 1 ন্যানোমিটারে এটা হবে। যদি বলে 10 ন্যানোমিটার, তাহলে 10 ন্যানোমিটার কত মিটার, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এইটা। যদি বলে 100 ন্যানোমিটার কত মিটার, তাহলে আমাদের এখানে হবে 10 মাইনাস বা পাওয়ার -7। তাহলে দেখো 1 কত হবে? 1 হবে 10 মাইনাস বা পাওয়ার 9। আর এখানে আমাদের দেখো যদি বলে হচ্ছে 1 তো এইটা, যদি বলে 10 বা 10 ন্যানোমিটার কত মিটার, তাহলে আমাদের অ্যান্সার এইটা। যদি বলে 100 ন্যানোমিটার কত মিটার, তাহলে আমাদের এইটা। এই তিনটা কিন্তু দেখো এটি একটি ম্যাথমেটিক্যাল টাইপের একটা কোয়েশ্চেন। তো এটা তোমরা এইভাবে, যদি বলে 1000 কত হবে, দেখো এখানে 100 পরে কত? 1000। তো 1000 কি হবে? 1000 হবে কিন্তু যে হচ্ছে 10 এর পাওয়ার -6 এরকম কিন্তু আমাদের আসবে। তো একটা শূন্য বাড়বে আর একটা মান কমতে থাকবে। তো আমাদের এখানে 1 ন্যানোমিটার কত মিটার, এখানে আমাদের দেখো 10 - 9 বা 10 এর পাওয়ার -9। আমাদের পরবর্তী প্রশ্নটি, 10 ন্যানোমিটার কত মিটার? দেখো এখন পড়েছে যে 10 ন্যানোমিটার, এই 10 ন্যানোমিটার কত মিটার, তাহলে 10 এর পাওয়ার মাইনাস বা পাওয়ার 8। এখানে এটা এসেছিল দেখো বরিশাল বোর্ড 2019 সালে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 10 ন্যানোমিটার। তাহলে আমাদের এটা হবে যে 10 এর পাওয়ার -8। তোমরা কিন্তু এটা একটু মাথায় রাখবে। আমাদের পরবর্তী প্রশ্নটি, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? খাদ্যজাত দ্রব্যের প্যাকেটিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। আমাদের সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? বায়ো ইনফরমেটিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। আমাদের সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। দেখো সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার এই যে দুইটা জিনিস, এটা তৈরি হয় কোন প্রযুক্তির মাধ্যমে? ন্যানো টেকনোলজির মাধ্যমে। আমাদের পরবর্তী প্রশ্নটি, কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? 10টি। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? 10টি। তাহলে আমাদের দেখো যে ব্যাখ্যাটা রয়েছে, ব্যাখ্যাটা কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1992। দেখো এই সালটা কিন্তু মনে রাখবে, কারণ একটু পরেই এই সাল দিয়ে একটি কোয়েশ্চেন তোমাদের করা হবে যে 1992 সালে কম্পিউটার ইথিক্স এর বিষয়ে
10টি নির্দেশনা তৈরি করে। আমাদের পরবর্তী প্রশ্নটি, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? এই প্রশ্নটা এসেছে সিলেট বোর্ড 2023 সালে। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? দেখো এখানে রয়েছে স্প্যামিং, ফিশিং, হ্যাকিং, ভাইরাস। দেখো এটা খুবই লক্ষণীয়, আর এটা কিন্তু তোমাদের সাথে সচরাচর পরিচয় তোমাদের এই কোশ্চেনটার সাথে নেই। আবার এটা এসেছে সিলেট বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হবে স্প্যামিং। এখন এই স্প্যামিং জিনিসটা কি, স্প্যামিং জিনিসটা কি, দেখো ব্যাখ্যায় আমরা দেখছি। ব্যাখ্যাটা হচ্ছে ইমেল অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে বলা হয় স্প্যামিং। তো দেখো ইমেল অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে বলা হয় স্প্যামিং। আমাদের পরবর্তী প্রশ্নটি, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? সফটওয়্যার পাইরেসি, ন্যানো টেকনোলজি, প্লেজিয়ারিজম, হ্যাকিং। আমাদের সঠিক উত্তর হবে হ্যাকিং, কারণ তুমি তার অনুমতি ছাড়াই তার কম্পিউটার ব্যবহার করছো। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে, দেখো হ্যাকিং কাকে বলে? অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে নেটওয়ার্ক ও ডেটার উপর অধিকার লাভ করাকে হ্যাকিং বলে। আমাদের পরবর্তী প্রশ্নটি, হ্যাকার বলা হয় কাদের আমরা হ্যাকার বলি? যারা পণ্য বাজারজাত করে, যারা সংবাদপত্র বাজারজাত করে, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধ প্রবেশ করে, যারা ইন্টারনেট ব্যবহার করে। আমাদের সঠিক উত্তর হবে যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে। কম্পিউটারের নৈতিকতা সম্পর্কে কত সালে 10টি ধারা প্রচলন করা হয়েছে? দেখো আমি কিন্তু সালটা আগে থেকেই লিখে রেখেছিলাম যে কম্পিউটার ইথিক্স এর ধারা কয়টা? 10টা। আর এটা কত সালে? এটা দেখো 1992 সালে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1992। আমাদের পরবর্তী প্রশ্ন, বায়ো ইনফরমেটিক্স হলো, বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জৈব তথ্য বিজ্ঞান। আমাদের সঠিক উত্তর দেখো জৈব তথ্য বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জৈব তথ্য বিজ্ঞান। আমাদের পরবর্তী প্রশ্নটি, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে জীববিজ্ঞান সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনাকে বলা হয়। কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে জীববিজ্ঞান, দেখো আমাদের হাইলাইট পয়েন্ট জীববিজ্ঞান সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনাকে বলা হয়। আমাদের সঠিক উত্তর হবে এটা বায়ো ইনফরমেটিক্স। আমাদের পরবর্তী প্রশ্নটি, কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। তাহলে দেখো আমাদের এখানে কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ করা যায়, এটা ঠিক আছে। ইন্টারনেট সুবিধা পাওয়া যায়, এটাও ঠিক আছে। বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। আমার মনে হচ্ছে যে সবকটাই ঠিক আছে। সঠিক উত্তর দেখো যে সবকটাই কিন্তু সঠিক। কর্মসংস্থানের ক্ষেত্রে বর্তমানে ইন্টারনেটের সুবিধা নিয়ে ঘরে বসেই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ করা যায়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো অনলাইনে কাজ পেতে সহায়তা করে। আমাদের পরবর্তী প্রশ্নটি, টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক। টেলিমেডিসিন সেবার জন্য অবশ্যই তোমার কি কি লাগবে? টেলিমেডিসিন মানে কি? তুমি ঘরে বসেই ভালো কোনো ডাক্তারের পরামর্শ তুমি ঘরে বসেই নিতে পারবে ফোনের মাধ্যমে। তাহলে এই টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি? বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক। বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে, রোগ নির্ণয় কেন্দ্র লাগবে, বিশেষায়িত নেটওয়ার্কও লাগবে, কারণ তুমি ফোনের মাধ্যমে সেবাটা নিবে। তাহলে আমাদের সঠিক উত্তর সবগুলোই। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা আশা করি তোমাদের মনে আছে। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। সেই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কি কি দেখো, সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। আমাদের সঠিক উত্তর সবগুলোই। এই যে তিনটা কাজ, এই তিনটা কাজেই কিন্তু আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই এর ফুল ফর্মটা কি হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। দেখো এই যে ওয়ার্ড প্রসেসিং, এই ওয়ার্ড প্রসেসিংটা হবে না, মেশিন লার্নিং, রোবোটিক্স এই দুইটা আমাদের অ্যান্সার। মেশিন লার্নিং, রোবোটিক্স এই দুইটা কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো তাহলে আমাদের প্রথম আর দ্বিতীয়টাই সঠিক উত্তর, মেশিন লার্নিং, রোবোটিক্স। আমাদের ওয়ার্ড প্রসেসিং এটা কিন্তু হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স।